আসার জন্য তৈরি হচ্ছিলাম, তখন বাবা এসে বলল, ভার্সিটিতে একা যেতে পারবে তুমি? জি বাবা, পারবো। তুমি কি কোথাও যাবে? হ্যাঁ, আমার একটু কাজ আছে, খুব ইম্পর্ট্যান্ট, তাই বলছি তুমি আজ একাই চলে যাও। ঠিক আছে বাবা। তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে? না না না, আমি ঠিক আছি, রাতে ভালো ঘুম হয়নি, তাই হয়তো এমন লাগছে। আচ্ছা, সাবধানে যেও, আমি আসি। আচ্ছা বাবা। বাবা চলে যায়, আমিও রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। ভার্সিটিতে আসতে অনেকটা লেট হয়ে যায়। আমি তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকতে গেলে একজন পথ আগলে দাঁড়ায়। আমি তার দিকে তাকিয়ে থমকে দাঁড়াই, কারণ আমার সামনে শরীফের বড় ভাই সজীব দাঁড়িয়ে আছে। আমি নিজেকে সামলে ভদ্রতার খাতিরে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো। আর থাকতে দিলে কোথায়? মানে, তোমার জন্য আমার ভাইটা হসপিটালে ভর্তি, পরিবারের একটা মানুষও ভালো নেই। শরীফ হসপিটালে? মানে? হ্যাঁ, হসপিটালে। গতকাল বাড়িতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে এখন হসপিটালে ভর্তি। একটাবার চলো না আমার ভাইটার কাছে, খুব ভালোবাসে তোমাকে। এখন শরীফের পাশে তোমাকে খুব দরকার, প্লিজ চলো একটাবার। শরীফের অসুস্থতার কথাটা শুনে বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে। কাল আমার কথাগুলো হয়তো খুব কষ্ট দিয়েছে, তাই এমন করেছে। কালকে আমার ওভাবে বলা হয়তো একদমই ঠিক হয়নি, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। তবে কেন করলো এমন? শরীফ কেমন আছে এখন? এসব ভেবে মন চাচ্ছে এক ছুটে শরীফের কাছে চলে যাই। মনে মনে শুধু একটা দোয়াই করে যাচ্ছি, শরীফের যাতে কিছু না হয়, ও যাতে সুস্থ হয়ে ওঠে। মনে মনে এমন হাজার ভাবনা ভাবার পরও সেটা প্রকাশ করলাম না। নিজেকে আর কারো কাছে দুর্বল করব না, আমাকে শক্ত হতে হবে। পরে আমি চুপচাপ গিয়ে একবার দেখে আসবো না হয়। তাই নিজেকে সামনে বলে উঠলাম, এখন তো আমাকে দরকার পড়ার কথা নয়। আপনার ভাইয়ের নতুন বউ আছে, তাকে বলুন আমি যেতে পারবো না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বলে আসতে নিলে সজীব ভাই তাচ্ছিল্য হেসে বলে উঠল, এখন আমার ভাইয়ের থেকে তোমার ক্লাস করাটা জরুরি হয়ে গেল? এই তোমার ভালোবাসা আমার ভাইয়ের প্রতি। মা ঠিকই বলে, তুমি আমার ভাইয়ের যোগ্য নও। আপনার মা কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়। আর এখন আমার ক্লাস করাটাই জরুরি আপনার ভাইয়ের থেকে। যখন আমার সবচেয়ে খারাপ সময় আপনার ভাইকে পাশে দরকার ছিল, আপনার ভাই তখন কি করেছে? আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছে, আমাকে একা করে দিয়েছে। এখন আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন? তার নতুন বউয়ের প্রতি বলুন ভালোবাসা দেখাতে। আমার কাছে না এসে তার নতুন বউয়ের কাছে গিয়ে বলুন তার পাশে থাকতে। আমার ভাই বিয়ে করেনি। কথাটা শুনে অবাকের শীর্ষে পৌঁছে গেলাম আমি অবাক হয়ে ভাইয়াকে বলে উঠলাম, বিয়ে করেনি মানে? হ্যাঁ, বিয়ে করেনি। বিয়ের দিন সারাদিনও বাড়িতে ছিল না। আমার ভাই তোমাকে সত্যি খুব ভালোবাসে, তাই তোমাকে ঠকিয়ে বিয়েটা করতে পারেনি। কথাগুলো বলতে গিয়ে ভাইয়ার চোখে পানি ছলছল করছিল। আমি না চাইতো আমার চোখে পানি চলে এলো। শরীফ তবে বিয়ে করেনি? কথাটা ভেবেই মনের ভিতর খুশির জোয়ার বয়ে গেল। কিন্তু শরীফ আমাকে এতদিন সত্যিটা কেন বলেনি? আমি সত্যিটা না জেনে কত কষ্ট দিয়েছি শরীফকে, কিন্তু শরীফ আমাকে কেনই বা এখনো ফিরিয়ে নেয়নি? কি কারণ আছে এর পিছনে? আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বলে উঠল, তোমাকে কিছু বলার মতো নেই আমার, আসছি আমি। বলেই ভাইয়া চলে গেল। আমি হাঁটু গেড়ে সেখানে বসে পড়লাম। অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। আমার শরীফ তবে বিয়ে করেনি। আমার স্বামী আমারই আছে। আমার সোনার সংসার ভেঙে যায়নি। ভাবতেই মনটা খুশিতে নেচে উঠল, কিন্তু পরক্ষণেই মনটা কালো মেঘের ছায়ারা ভর করলো। শরীফের শরীর ভালো না, নিজেকে আঘাত করেছে। আমার জন্য আজ শরীফের এই অবস্থা। আমাকে শরীফের কাছে যেতে হবে। আমি অপরাধী শরীফের কাছে, আমাকে যেতে হবে শরীফের কাছে। কথাগুলো ভেবে চোখের পানি মুছে ছুটলাম সজীব ভাইয়ার পিছন পিছন। আমি তো জানি না শরীফ কোন হসপিটাল আছে। ভাইয়া নিশ্চয় এখন হসপিটালে যাবে, তাই ওনাকে ফলো করতে লাগলাম। হসপিটালের বেডে শরীফ
শুয়ে আছে। সারা রাত ঘুমের ওষুধের জন্য ঘুমিয়েছিল। বেশি আঘাত না পায় আর তাড়াতাড়ি হসপিটালে আনায় বেশি কিছু হয়নি। একটু আগে জ্ঞান ফিরেছে তার। জ্ঞান ফেরার পর থেকে বাসার কারোর সাথে কথা বলেনি। কথা বলবেই বা কেন? তার পরিবারের জন্য আজ তার ভালোবাসা তার থেকে দূরে। শরীফের কেবিনে প্রবেশ করলো তার বন্ধু হৃদয়। এসে শরীফকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, এমন পাগলামি কেন করলে তুই? যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো তুই বুঝতে পারছিস? শরীফ নিশ্চুপ। তুই এমন চুপ করে থাকলে সাদিয়াকে তোর থেকে অনেক দূরে পাঠিয়ে দিব। শরীফ এবার গম্ভীর হয়ে বলে উঠল, আর কত দূরে পাঠাবে আমার থেকে? এমনিতেই আমাদের মাঝে দূরত্বটা এতটাই বেড়ে গেছে যে সাদিয়া আমাকে ঘৃণা করছে। ঘৃণা করাটা কি জায়েজ নয়? তুই তো ঘৃণা করার মতো পথ করে দিয়েছিস। সত্যিটা ওকে কেন বলছিস না? আর ওকে ফিরিয়ে বা আনছিস না কেন? ও আমাকে ঘৃণা করুক, আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব, ওর আশেপাশেই থাকবো। তারপরে সত্যিটা বলে ওকে ফিরিয়ে আনবি না তুই? না। কিন্তু কেন? কেন এসব করছিস তুই? যাকে এত ভালোবাসিস তাকে কেন দূরে রেখে এভাবে কষ্ট দিচ্ছিস? আর নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কি মানে? তুই বড্ড বেশি কথা বলছিস। যা তো এখান থেকে। আর তোর ফোনটা দিয়ে যা। ফোন দিয়ে কি করবি তুই? হাতুড়ি দিয়ে ভাঙবো। দিলে দে, না দিলে যা এখান থেকে। রাগ করছিস কেন? বলেছি কি দিব না? তো ফোন দে আর এখান থেকে ভাগ। হৃদয় একটা ভেঙচি কেটে ফোনটা শরীফকে দিয়ে বের হয়ে গেল। শরীফ ফোনটা হাতে নিয়ে বাঁকা হাসলো। রেস্টুরেন্টে হৃদয় ভাইয়ার সামনে বসে আছি। শরীফকে দেখার জন্য হসপিটালে পৌঁছানোর পরে হৃদয় ভাইয়ার সাথে দেখা। তখন উনি কিছু না বলে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসে। ভাইয়া, কিছু বলার থাকলে বলুন, নয়তো আমি আসি। আমি শরীফের কাছে যাব। একটু পরে যাও, তোমার সাথে আমার কথা আছে। ভাইয়া, আপনি একটু অপেক্ষা করুন, না হয় আমি শরীফকে দেখেই চলে আসব। আমার এখানে এভাবে ভালো লাগছে না। শরীফ কেমন আছে কিছু জানি না, আমার মনটা বড্ড ছটফট করছে। প্লিজ ভাইয়া, যেতে দিন আমাকে। শরীফ এখন ভালো আছে, তুমি ওকে নিয়ে চিন্তা করো না। কিন্তু তোমাকে কথাগুলো বলা আমার খুব দরকার, নয়তো খুব বেশি দেরি হয়ে যেতে পারে। আমি কিছুক্ষণ ভেবে বলে উঠলাম, আচ্ছা ভাইয়া বলুন, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। আপনার কথা শুনে আমি শরীফকে দেখতে যাব। যতক্ষণ না নিজের চোখে দেখব ততক্ষণ শান্তি পাবো না আমি। ঠিক আছে, আমি আজ যা বলবো তার জন্য হয়তো তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমাকে আজ সবটা বলতে হবে। আজ সেসব না জানালে তোমাদের মধ্যেকার দূরত্বটা হয়তো কমবে না, আর আমি সেটা চাই না। আমি চাই আমার বন্ধু সুখে থাকুক। তাই আজ মনের সাথে যুদ্ধ করে তোমার কাছে যাচ্ছিলাম সবটা জানাতে। কিন্তু আমার ভাগ্য ভালো, তাই তোমাকে হসপিটালে পেয়ে যাই। কি কথা ভাইয়া, যার জন্য আপনি এত চিন্তিত? বলবো, আজ আমি সব বলবো, কিন্তু তুমি কথা দাও, আমার কথাগুলো শোনার পর তুমি শরীফকে কিছু বলবে না। জি ভাইয়া, আপনি বিশ্বাস করে বলতে পারেন। তারপর হৃদয় ভাইয়া বলতে শুরু করে, শরীফ বিয়ে করেনি, শরীফ তোমাকে খুব ভালোবাসে। শরীফ তোমাকে ঠকায়নি সাদিয়া। শরীফ তোমাকে এত কষ্ট দিয়ে শরীফ নিজেও ভালো নেই। এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে বিয়ে করেনি আর তোমাকে এখনো ভালোবাসে, তবে কেন তোমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না? আর কেনই বা তোমাকে সত্যিটা জানায়নি? এসবের উত্তরের পিছনে একটা বড় কারণ আছে, যেটা শরীফ ছাড়া কেউ জানে না। আর তুমি কখনো মা হতে পারবে না। এটার জন্য শরীফ তার পরিবারকে দায়ী করছে। কিন্তু কেন এভাবে দায়ী করছে সেসব শরীফ আমাকে কিছু বলেনি। আমি এর বেশি কিছুই জানি না, কিন্তু এর পিছনে নিশ্চয়ই খুব বড় একটা রহস্য লুকিয়ে আছে, যেটা শরীফ ব্যতীত আর কেউ জানে না। আর শরীফ কেন এসব করছে সেটা একমাত্র তুমিই জানতে পারবে। তোমাকে এসব জানানোর পিছনে আমার 3টা কারণ রয়েছে। প্রথম কারণ হলো তুমি সত্যিটা না জেনে নিজে কষ্টে আছো। আর দ্বিতীয়ত, শরীফকে ভুল বুঝে ঘৃণা করছো, যেটা শরীফ একদমই মেনে নিতে পারছে না। সেটা শরীফ মুখে প্রকাশ না করলেও আমি বুঝতে পারি।
আর তৃতীয় এবং সর্বশেষ কারণ হলো তোমাকে এভাবে সবটা না জানিয়ে দূরে রাখার কারণ উদ্ঘাটন করা, আর শরীফ কেন তার পরিবারকে দায়ী করছে সেটা রহস্য ভেদ করা। ভাইয়ার কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনলাম, কিন্তু একটা কথাতে বড্ড বেশি কষ্ট হচ্ছে। আমার মা না হওয়ার পিছনে শরীফ তার পরিবারকে দায়ী করছে কেন? তবে কি তারা আমার মা হওয়ার ক্ষমতাটা নষ্ট করে দিয়েছে কোনোভাবে? না, এমনটা হতে পারে না। কেউ কিভাবে কারো এত বড় ক্ষতি করতে পারে? এমন কিছুই হয়নি। শরীফের পরিবার আমাকে মেনে নিতে না পারে, কিন্তু ওর পরিবার এমন কিছু করতে পারে না। মাথা কাজ করছে না। শরীফ কেন আমাকে ফিরিয়ে নিচ্ছে না? আর কেনই বা শরীফ তার পরিবারকে দায়ী করছে আমি মা হতে পারবো না বলে? এত কেনর উত্তর আমি কিভাবে পাবো? কি করব আমি? কিছু বুঝতে পারছি না। সাদিয়া, তুমি ঠিক আছো? ভাইয়ার কথায় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলাম, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে আমি। সাদিয়া, এখন তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। এখন তোমাকে শক্ত হতে হবে। শক্ত হয়ে সবকিছু খুঁজে বের করতে হবে। আর তার জন্য তোমাকে শরীফের জীবনে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কথাটা শুনে আমি ভাইয়ার দিকে অবাক চোখে তাকালাম। আমি ফিরে যাব মানে? আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে এই কেনর উত্তর পাওয়ার জন্য তোমাকে শরীফের কাছাকাছি থাকতে হবে, যাতে তুমি সব কেনর উত্তর পেতে পারো। এতে হয়তো শরীফের পরিবার তোমাকে অনেক কষ্ট দিবে, কিন্তু তারপরও তো তুমি সত্যিটা খুঁজে বের করতে পারবে। তাই বড় ভাই হিসেবে আমার পরামর্শ রইল তোমার কাছে, ফিরে যাও শরীফের বাড়িতে, তবে সব উত্তর পেয়ে যাবে তুমি। এখন বাকিটা তোমার হাতে। আমি আসি। আমার কথাগুলো একটু ভেবে দেখো। কথাগুলো বলে ভাইয়া চলে যায়। আমি ঠায় বসে রয়েছি সেখানে। ভাইয়ার কথাগুলো মাথায় ঘুরছে, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। এই কেনর উত্তর খুঁজতে গিয়ে যদি সব এলোমেলো হয়ে যায়? কিচ্ছু ভাবতে পারছি না আমি। আমি কি করব কিছু মাথায় আসছে না। মন একবার বলছে এই রহস্যের জট খুলতে, আরেকবার বলছে খুলিস না, সব এলোমেলো হয়ে যাবে। মাথায় হাত দিয়ে রেস্টুরেন্টে বসে থেকে এসবই ভাবছি। হঠাৎ করে আশরাফুল চাচ্চুর কথা মাথায় আসে। আশরাফুল চাচ্চু আমার বাবার ছোট ভাই, আর চাচ্চু তার কাজের জন্য দেশের বাইরে থাকে, তাই চাচ্চু এসব কিছু জানে না। চাচ্চুকে এসব জানালে নিশ্চয়ই কোনো না কোনো সাজেশন দিতে পারবে। চাচ্চু আমাকে খুব ভালো বোঝে আর খুব ভালোবাসে আমাকে। চাচ্চুই পারবে আমাকে এই দোটানা থেকে বের করতে। তাই কিছু না ভেবে চাচ্চুর নম্বরে ডায়াল করি। ফোন বেজে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তাই বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলাম। বড় করে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমি সফল হই, আর তখন শরীফের কথা মাথায় আসে। ব্যাগটা কাঁধে নিয়ে ছুটলাম শরীফকে দেখার জন্য। শরীফ কারোর সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। ওপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না। আমি ঠিক আছি এখন। এমনটা করার পিছনে একটা বিরাট বড় কারণ রয়েছে। সেই কারণটা না হয় অজানাই থাক, আপনি একটু দেখে রাখবেন ওকে। সময় হলে আমি কথা বলে নিব। আপনি কিছু বলবেন না এখন। আচ্ছা, রাখছি এখন। খেয়াল রাখবেন একটু। কথাটা বলেই শরীফ ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে বাঁকা এসে বলে উঠল, শোন রে কুজন, আমি বলি যে তোরে চাঁদ ভেবে আগুন নিয়ে খেলে নেড়ে। বলে অট্টহাসিতে মেতে উঠল শরীফ। আর সবটাই এতক্ষণ বাইরে থেকে সাদিয়া দেখেছে। শরীফের কথা বলার ভাবভঙ্গি দেখে কিছুই বুঝলো না, কিন্তু শেষের গানের লাইনগুলোতে সাদিয়া রহস্যের গন্ধ পাচ্ছে। সাদিয়া কিছু না বলে ফিরে আসতে নিলে কেউ ওর হাত ধরে টান দেয়। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, পাশেই বাবা দাঁড়ানো। আমি ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছি। বাবা আমাকে ভিতরে ঢোকার জন্য বললে আমি পা টিপে টিপে ভিতরে যাচ্ছি, আর বারবার পিছনে তাকাচ্ছি, দেখছি বাবা গেছে কিনা। এভাবে কিছুক্ষণ পর আমি ভিতরে চলে গেলাম। তখন উঁকি মেরে দেখি বাবা এখনো দাঁড়িয়ে আছে। আমি একটা জায়গায় লুকিয়ে পড়ি। এভাবে কিছুক্ষণ পর দেখি বাবা চলে গেছে। বাবা চলে গেছে দেখে আমিও এয়ারপোর্টের ভিতর থেকে
দৌড়ে বেরিয়ে আসি। আমি বেরিয়ে আসার পরে একটা গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসে পড়ি। সেটা দেখে পাশে থেকে সজীব ভাইয়া আর হৃদয় ভাইয়া হেসে ওঠে। আপনারা হাসছেন? আমার এদিকে ভয়ে জাম যায় অবস্থা, আর আপনারা হাসছেন। দিস ইজ নট ফেয়ার। কি করবো বলো? তুমি যেভাবে দৌড়ে গাড়িতে উঠলে। হৃদয় ভাইয়া বলেই হেসে উঠলো আবার। ঠিক বলেছিস তুই, আমারও খুব হাসি পাচ্ছে। বলেই দুজনে আবার হেসে উঠলো। আমি গাল ফুলিয়ে বসে আছি, কিন্তু হঠাৎ করে চাচ্চুর কথা মনে পড়লো। তৎক্ষণাৎ আমি চাচ্চুকে ফোন দিই। একবার বাজতেই চাচ্চু ফোন রিসিভ করে। চাচ্চু ফোন রিসিভ করে বলে ওঠে, কি রে, তুই ঠিকমতো সবটা করতে পেরেছিস তো? ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ চাচ্চু, সব ঠিক আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, শুধু বাবা কল দিলে একটু ম্যানেজ করে নিও। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখব, কিন্তু তুই একদম সাবধানে থাকবি। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে চাচ্চু, এখন রাখি, গাড়িতে আছি, আবার পরে কল দেব। আচ্ছা, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আমি আচ্ছা বলে ফোনটা কেটে দিলে সজীব ভাইয়া বলে উঠল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আবার ফিরে যাচ্ছ আমার ভাইয়ের জীবনটাকে নতুন করে সাজাতে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই ভাইয়া, আমি তো যাচ্ছি আমার সংসারটাকে আবার সোনার সংসারে পরিণত করতে, আমার ভালোবাসার মানুষটাকে আবার ফিরে পেতে। আপনি আমাকে সাহায্য করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সেদিন আপনার সাথে দেখা না হলে হয়তো ব্যাপারটা এত সহজ হতো না। তোমরা এবার ধন্যবাদ দেওয়ার চাকরি বন্ধ করে আমাকে বলো তো, সজীব ভাইয়া সবটা জানলো কিভাবে যে তুমি ফিরে যাবে? আর তোমার চাচ্চুর ব্যাপারটাই বা কি, কিছুই বুঝতে পারছি না আমি। তবে শুনুন, 4 দিন আগে হসপিটালে আপনার সাথে কথা বলে আমি শরীফকে দেখতে যাই, আর ফেরার পথে কেউ আমার হাত ধরে পিছন থেকে আটকায়। আমি তখন পিছন ফিরে দেখি সজীব ভাইয়া আমাকে আটকিয়েছে। তখন আমি কিছু বলতে নিলে ভাইয়া বলে উঠল, তুমি এখানে কি করছো? তোমার না ক্লাস মিস হয়ে যাচ্ছে? তবে তুমি এখন এখানে কি করছো সাদিয়া? আসলে আমি একটু কাজ এসেছি ভাইয়া। তুমি কেন এভাবে নিজেকে আড়াল করছো সাদিয়া? আমি সবটাই বুঝতে পারছি যে তুমি এখানে শরীফকে দেখতেই এসেছো, তবে কেন তুমি আবার ফিরে যাচ্ছ? প্লিজ, ফিরে এসেছো আমার ভাইয়ের জীবনে, তুমি ফিরে এলে সবটা ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দিন ভাইয়া, আমার সময় চাই, আমি এখন আসি। ঠিক আছে যাও, তবে মনে রেখো তোমার প্রতি আমার ভাইয়ের ভালোবাসা মিথ্যা নয়। আমি তখন আর কিছু না বলে ফিরে আসি। তারপর সেদিন সারাদিন ভাবি কি করব, ফিরে যাব নাকি যাব না। তারপর সেদিন রাতে আমার চাচ্চুর সাথে কথা হয়। আমি ওনাকে সবটা বুঝিয়ে বললে উনি আমাকে ফিরে যেতে বলে। আর বাড়িতে সবটা জানালে বাবা কখনো মেনে নিবে না। তাই চাচ্চু প্ল্যান করে চাচ্চুর কাছে যাওয়ার নাম করে আমি ওই বাড়িতে যাব। তাই এয়ারপোর্ট থেকে এভাবে পালাতে হলো। আর এসবই সজীব ভাইয়াকে আমি ফোনে জানিয়েছি, কারণ সজীব ভাইয়ার সাহায্যে আমি ওই বাড়িতে খুব সহজেই যেতে পারবো। তাই সজীব ভাইয়াকে সবটা জানানোর প্রয়োজন ছিল। আর আপনার ফোন নাম্বার আমার কাছে ছিল না, তাই আপনাকে জানাতে পারিনি। তার জন্য সজীব ভাইয়াকে বলেছি উনি যাতে আপনাকে নিয়ে আসে এখানে, তারপর আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো। আপনি প্লিজ রাগ করবেন না ভাইয়া, আপনাকে এখন সবটা জানালাম বলে। আরে না, রাগ কেন করব? তুমি একদম ঠিক কাজ করেছো সাদিয়া। আমি তোমার পাশে আছি, যে কোনো কাজে লাগলে আমাকে বলবে, আমি করব। ধন্যবাদ ভাইয়া। শরীফ রাগে ফুঁসছে। হসপিটাল থেকে আজই ফিরেছে, আর ফিরেই সবার আগে সাদিয়ার খোঁজ নেওয়ার জন্য ভার্সিটি আসে। কিন্তু এসে সাদিয়াকে সারা ভার্সিটি খুঁজে ফেলে, কিন্তু কোথাও সাদিয়া দেখা পায় না। তারপর শরীফ কাউকে ফোন দিলে জানতে পারে সাদিয়া অস্ট্রেলিয়া তার চাচ্চুর কাছে চলে গেছে। এটা ভেবেই শরীফ রাগে ফুঁসছে। দূরে থেকেছ মেনে নিয়েছি, এড়িয়ে চলেছ মেনে নিয়েছি,
কষ্ট দিয়েছো মেনে নিয়েছি, ঘৃণা করেছো সেটাও মেনে নিয়েছি, তারপরও তোমাকে চোখের দেখা দেখেছি। কিন্তু তুমি এই শহর থেকে দূরে গিয়ে একদম ঠিক করনি, আমার চোখের আড়াল হয়ে একদম ঠিক করনি তুমি। এর ফল তোমাকে পেতে হবে সাদিয়া। আমি আসছি অস্ট্রেলিয়া তোমার কাছে, আমার চোখের আড়াল হওয়ার শাস্তি দিতে। কথাগুলো বলে শরীফ রেগে মেগে গাড়ি নিয়ে বাড়িতে চলল। পাগলের মতো ড্রাইভ করছে, পারলে উড়েই চলে যায় অস্ট্রেলিয়া সাদিয়ার কাছে। বেচারা তো জানে না তার বাড়িতে যাচ্ছে সাদিয়া। শরীফ বাড়িতে এসে আলমারি থেকে কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ব্যাগে ফেলছে। ব্যাগে ফেলছে কম, মাটিতে পড়ছে বেশি। বুঝি না বাপু, এত রাগের কি হলো আজিব। তখন শরীফের রুমে তার মা আর চাচি প্রবেশ করে। শরীফকে এভাবে ব্যাগ গোছাতে দেখে শরীফের মা অস্থির হয়ে বলে ওঠে, কাপড় কেন গোছাচ্ছিস, কই যাবি তুই? শরীফ কিছু না বলে তার কাজ করেই যাচ্ছে। সেটা দেখে শরীফের চাচি গিয়ে শরীফের হাত ধরে বলল, কই যাবি তুই, এভাবে কাপড় গুছিয়ে কি করবি? শরীফ এবার ওর চাচির থেকে হাত সরিয়ে রেগে বলে উঠল, জাহান্নামে যাচ্ছে, যাবে তোমরা? এসব কেমন কথা শরীফ, এভাবে কেন কথা বলছিস তুই? মা হয়ে আমি তোর, আমাকে অন্তত বলে যা কই যাচ্ছিস। মা হয়ে তো মায়ের মতো কোনো কাজ করনি, কাজগুলো তো করেছে একদম রিনা খানের মতো, তাই তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, কই যাব। কথাগুলো বলে শরীফ ব্যাগ গুছিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর শরীফের পিছনে ওর মা কাঁদতে কাঁদতে আসছে, ওনার সাথে শরীফের চাচি আছে। শরীফের মা শরীফকে আটকানোর জন্য অনেক কান্নাকাটি করছে, কিন্তু শরীফ সেটা না মেনেই বেরিয়ে যাচ্ছে। তখন কেউ একজন বলে উঠল, বাড়িতে বউ এসেছে, আমাকে বরণ তো করো কেউ। কারো এমন কথা শুনে শরীফের মা আর চাচি সেদিকে তাকায়। তখন তারা সামনে যা দেখে তাতে তারা তিনজনই 440 ভোল্টের শক খেল। সবাই সামনে তাকিয়ে দেখে সাদিয়া বউ সাজে দাঁড়িয়ে আছে, তার পাশেই হৃদয় সাদিয়ার লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। সবাই যেন ভূত দেখার মতো চমকে গেছে। শরীফ ও সাদিয়ার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। সাদিয়ার পরনে লাল রঙের একটা কাতান শাড়ি, গায়ে ভারী গহনা আর হালকা সাজ, এতেই বেশ লাগছে সাদিয়াকে। সাদিয়া এসব দেখে হেসে বলে উঠল, বাবা, সবাই আমাকে দেখে কি শখ খেলে নাকি? এতটাই শখ খেয়েছো যে চোখের পলকই ফেলছো না? সাদিয়ার কথায় সবার হুঁশ আসলো, আর সাদিয়ার কথার সাথে হৃদয় তাল মিলিয়ে বলল, আরে না, শখ খায়নি, কিন্তু তোমার উপর সবাই ক্যারাশ খাইছে, তাই এভাবে তাকায় আছে। তুমি এই সাজে এখানে কেন? শরীফের মা ভয়ে ভয়ে বলল, এত কথা বলতে পারবো না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেই হিসাব আছে আপনাদের কারো? তখন থেকে তো চোখ দিয়েই গিলে খাচ্ছেন, এবার তো তাড়াতাড়ি বরণ করুন, খুব গরম লাগতেছে বাইরে। এই মেয়ে, ঠিক করে কথা বলো, আর তোমাকে বরণ কেন করব? তুমি কি নতুন বউ যে বরণ করবে তোমাকে? অবশ্যই সে নতুন বউ, দেখছেন না বউ সাজে এসেছে, তাই কথা না বাড়িয়ে আমার বউকে বরণ করুন। এতক্ষণ কে কি বলেছে তার কোনো কথাই শরীফের বোধগম্য হয়নি, কিন্তু হৃদয়ের আমার বউ কথাটা তার কানে বাড়ি খেল। শরীফ আর কিছু না ভেবে হৃদয়ের কাছে তেড়ে গিয়ে কলার চেপে ধরে চিল্লিয়ে বলল, আমার বউ মানে? তুই কি বলতে চাইছিস তুই সাদিয়াকে বিয়ে করেছিস? সাদিয়া তোর বউ? আরে আমি এটা কখন বললাম? আমি তো বললাম সাদিয়া আমার বউ। তুই আবারও সাদিয়াকে নিজের বউ বলেছিস? কথাটা বলেই শরীফ রেগে হৃদয়ের নাকে একটা ঘুষি মারল, আর সেটা দেখে সাদিয়া শরীফকে টেনে ওর পাশে দাঁড় করিয়ে শরীফের হাত চেপে ধরে বলল, হে খোদা, আমার কপালে কি এই হাম্বা মার্কা জামাই লিখে রাখছিল? হাত ছাড়া আমার, নয়তো খারাপ হয়ে যাবে। কত বড় সাহস দেখছ, আমাকে ছেড়ে আমার বন্ধুকে বিয়ে করেছে, আর বিয়ে করে আমার বাড়িতে এসে বলছে বরণ করতে। এই মুহূর্তে তোমরা ডিভোর্স পেপারে সাইন করবে, নয়তো তোমাদের দুইজনকে মেরে এখানে পুঁতে ফেলবো, থাড়ায় দুইটা থাপ্পড় লাগামো। তোমাদের
ছেলেদের এই এক স্বভাব, বরাবরই 14 লাইন বেশি বোঝো। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না কথাটা। এমন নাউজুবিল্লাহ মার্কা কথাকে বলছে তোমাকে? হ্যাঁ, হৃদয় ভাইয়াকে আমি আমার বড় ভাইয়ের নজরে দেখি, আর তুমি কি না? ছি ছি ছি, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি বোকা? আমি কিছু বুঝি না? ফিডার দিয়ে দুধ খাই আমি? হ্যাঁ, হৃদয় 2বার বলছে আমার বউ। এতে কি বোঝায়? হ্যাঁ, পুরো কথাটা না শুনেই তুল কালাম চালু করছো তুই। আরে আমি বলছি আমার বন্ধুর বউ, দিয়ে বন্ধু প্রকাশ করছে, মজা করে সঙ্গেপে বলছি, আর তুই আমাকে মারলি। আর জীবনে মনে থাকলে সঙ্গেপে কিছু বলবো না। কথাটা বলেই হৃদয় ভাইয়া রুমাল দিয়ে নাক মুছল। আমি মুখ টিপে হাসছি, আর শরীর ব্যাবলার মতো একবার হৃদয় ভাইয়ার দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেটা দেখে বলে উঠি, জি জনাব, হাম্বা মার্কা জামাই হৃদয় ভাইয়া এটাই বলেছে। আপনি কি তা এখন বুঝতে পারছেন? শরীফ আমার কথা শুনে রাগী ভাবে আমার দিকে তাকালো। আমি সেসবে পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে ঢুকি আর বলে উঠি, শাশুড়ি আম্মাকে বরণ তো করলেন না, তাই একাই ঢুকে গেলাম, কারণ বাড়িটা তো আমারই শ্বশুর বাড়ি, তাই না? যাই হোক, আমি রুমে গেলাম, পরে কথা বলবো। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে আসতে নিলে শাশুড়ি আম্মা রেগে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমার বাড়িতে ঢুকেছো কোন সাহসে? হ্যাঁ, আর এসবের মানে কি? যখন মন চায় চলে যাবে, আবার যখন মন চায় ফিরে আসবে। এই যে শাশুড়ি আম্মা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়িটা আপনার বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি, শাশুড়ির বাড়ি না। আপনি আমার শাশুড়ি, শ্বশুর তো নন, তাই আপনার বাড়ির কথাটা বলবেন না। আর আমার শ্বশুর বাড়ি, আমার সংসার, আমার শাশুড়ি বাড়ি তো নয়, তাই যা মন চায় তা করব। কথাগুলো বলে সাদিয়া উপরে চলে গেল, আর সাদিয়ার শাশুড়ি পুরাই কনফিউজড সাদিয়ার কথায়। শাশুড়ি বাড়ি না শ্বশুর বাড়ি, এসব ভেবে ওনার মাথা চক্কর দিয়ে উঠল। তাই ওনার যাকে বলল ঘরে দিয়ে আসতে, সাদিয়াকে উনি পরে দেখে নেবেন। আর এদিকে শরীফ পুরাই অবাক। এখন সাদিয়াকে দেখছে শরীফ, যে সাদিয়া আগে শত কষ্টের পরও মুখ দিয়ে কোনো কথা বের করতো না, আর এখন যেন মুখ খুলে আগুন বের হয়। শরীফকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে পিছন থেকে শরীফের কাঁধে হৃদয় হাত দিয়ে বলে উঠল, ভাই এত অবাক হোস না, কারণ সামনে দিয়ে এমন আরো অনেক কিছু হবে, সেটার জন্য অবাক হওয়াটা বাঁচায় রাখ। শরীফের এবার কিছু মনে পড়ে যায়, আর রেগে হৃদয়কে বলে উঠল, তুই সাদিয়াকে এখানে নিয়ে এসেছিস তাই না? কেন নিয়ে এসেছিস এখানে সাদিয়াকে? জায়গাটা ওর জন্য একদমই সেফ নয়, তুই কেন ওকে এখানে আনলি? সাদিয়াকে হৃদয় নয়, আমি এনেছি। আর তুই কি বলতে চাইছিস সাদিয়া এখানে সেফ নয় মানে কি শরীফ? পিছন থেকে সজীব কথাটা বলে ওঠে। শরীফ এতটাই রেগেছিল যে কি বলতে কি বলে ফেলেছে সেটা এখন খেয়াল হলো। তাই শরীফ নিজেকে সামনে বলে উঠল, যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যেতে পারে সেই মেয়েকে আমি ফিরে পেতে চাই না, কারণ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। তাই বলেছি সেফ না আমাদের জন্য। শরীফ তুই কি বলছিস এসব? সাদিয়া মোটেও অমন মেয়ে নয়। আর সাদিয়া পালিয়ে গিয়েছিল মানে? আমি বলছি পালিয়ে গিয়েছিল নাকি কেউ ওকে সরিয়ে ফেলেছিল? কথাটা সজীবের পাশে থেকে শরীফের ভাবি বলেছে। উনি ওনার মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছিল, তাই এতক্ষণ এখানে ছিল না। আর সজীব সাদিয়া আর হৃদয়কে বাড়িতে নামিয়ে দিয়ে ওনার বউ আর মেয়েকে হসপিটাল থেকে নিয়ে এসেছে। শরীফের ভাবির কথাটা শুনে শরীফ কিছুটা ঘাবড়ে গেল, তাই আমতা আমতা করে বলল, সরিয়ে ফেলছে মানে? কি বলতে চাইছেন ভাবি? এটাই বলতে চাইছি যে সেদিন তোমার বিয়ের রাতে তুমি সাদিয়াকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলেছ। শরীফের ভাবির কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। শরীফ সাদিয়াকে সরিয়ে ফেলেছিল মানে কি? শরীফের বিয়ের পরের দিন যখন সাদিয়াকে কেউ খুঁজে পায়নি, তখন সবাই ভেবেছে সাদিয়া এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে পালিয়ে গেছে, তার জন্য ব্যাপারটা কেউ ঘাটেনি। কিন্তু এখন তো অন্য কিছুই শুনছে। শরীফ সরিয়ে ফেলেছে মানে? কেন করলো শরীফ এটা? ভাবি আপনি এসব কি উল্টাপাল্টা বলছেন?
আমি সাদিয়াকে সরিয়ে ফেলেছি মানে? তুমিই তো সে। শরীফের ভাবি আর কিছু বলবে তার আগেই শরীফের বড় ভাই বলে উঠল, তুমি থামো, ঘরে যাও, স্বর্ণাকে খাওয়া গিয়ে, অনেকক্ষণ ধরে কিছু খায়নি। আমি দেখছি এদিকটা। তারপরও শরীফের ভাবি কিছু বলতে চাইলে সজীব চোখ পাকিয়ে তাকায়। তার জন্য উনি কিছু না বলে মাথা নিচু করে চলে যায়। শরীফও সুযোগ বুঝে সেখান থেকে চুপচাপ কেটে পড়ে, কারণ এখানে থাকলেই বড় ভাই আর ওই মির্জাফর বন্ধুটা চেপে ধরবে, যার উত্তর শরীফ এখন দিতে চায় না, তাই চুপচাপ চলে যায়। সেটা দেখে সজীব আর হৃদয় হেসে ফেলে একসাথে। আমি আমার রুমে চলে এলাম। এই রুমটাতে বিয়ের পর আমি আর শরীফ থাকতাম। আজ কতদিন পর এই ঘরে এলাম ভেবেই চোখের কোণে পানি জমা হলো। রুমটা এখনো আগের মতোই গোছানো। এই রুমটাতে কত স্মৃতি জমা আছে, আমি রুমের প্রতিটা জায়গায় ছুঁয়ে দিচ্ছি। আমি যখন এসব ভাবনায় মশগুল, তখন দরজা খোলার আওয়াজে আমি পিছন ফিরে দেখি শরীফ দাঁড়িয়ে আছেন। আমি সাথে সাথে পিছন ফিরে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কিছু বলতে যাব, তখনই ঠাস করে একটা থাপ্পড় পড়ে আমার গালে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর শরীফ আমাকে কিছু না বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। থাপ্পড় দেওয়ার পর কান্না পেলে এখন খুব রাগ হচ্ছে। কি ভাব দেখেছো, থাপ্পড় মারলি তো মারলি, কারণটা তো বলে যেতে, তবে না হয় মনকে বুঝ দিতাম যে এই কারণে মারলি। শালা হিটলার, দেখে নিব তোকে। অন্যদিকে শরীফ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কেন ফিরে এলে এখানে? দূরে ছিলে সেখানেই তো বেশ ছিলে, কেন এখানে ফিরে এলে? রাতে ডিনার করার জন্য নিচে এসে দেখি সবাই খেতে বসে গেছে। বড় ভাবি খাবার সার্ভ করছে। সবাই আছে, কিন্তু আমার হিটলার জামাইটা নেই। আমি কাউকে কিছু না বলে চুপচাপ গিয়ে আমার শাশুড়ি আম্মার পাশে বসে পড়লাম। আমাকে দেখে আমার শ্বশুর, চাচা শ্বশুর, ছোট দেওর অমিত আর নীলুফা আপু সবাই যেন ভূত দেখার মতো অবাক হয়েছে। কিন্তু ওরা সবাই খুব খুশি হয়েছে আমাকে ফিরে আসতে দেখে, সেটা সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি। কিন্তু শাশুড়ি আম্মার ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমি কাউকে কিছু না বলে আমার শাশুড়ি আম্মার চাচি শাশুড়ির দিকে তাকালাম। কিভাবে রাগে ফুঁসছে, ভেবেছে আগের মতো সব কাজ করে মুখের সামনে খাবার রাখবো। এভাবে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে পড়বো সেটা বুঝতে পারেনি। আমার বেশ মজাই লাগছে ওদের এমন চেহারা দেখে। হঠাৎ আমার চাচি শাশুড়ি বলে উঠলো, বাড়ির বউ হয়ে কিভাবে বসে আছে দেখো, লজ্জা শরম বলতে কিছু নেই এই মেয়ের। সেম টু ইউ। আমার এমন কথা শুনে সবার চোখ বের হওয়ার উপক্রম। আমার শাশুড়ি আম্মু রেগে বলে উঠলো, এই মেয়ে, তুমি ছোটর সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, আপনাকে বলিনি বলে কি আপনার খারাপ লাগছে? শাশুড়ি আম্মা, ডোন্ট মাইন্ড, আপনাকেও বলছি, আপনারাও তো বাড়ির বউ, আপনারা কিভাবে চুপচাপ বসে খাচ্ছেন? এবার নিশ্চয়ই ঠিক আছে তাই না শাশুড়ি আম্মু? আমি খাবার বেড়ে নিজের প্লেটে নিতে নিতে কথাটা বললাম। আমার কথায় শ্বশুর আব্বা আর অমিত ফিক করে হেসে ফেলল। শাশুড়ি আম্মা কটমট চোখে শ্বশুর আব্বার দিকে তাকাতে উনি চুপ করে গেলেন। এবার শাশুড়ি আম্মা আমাকে রেগে বলে উঠল, তোমার মতো মেয়ে আমার জীবনে দেখিনি। এমন নির্লজ্জ না হলে কিভাবে এত কিছুর পরও কোনো দ্বিধা ছাড়া সবার সাথে খেতে বসেছে দেখো। আমি হলে জীবনও পারতাম না। আমি তো আপনি না, আর না আপনি আমি। সাদিয়া চুপ করে খাও, কিছু বলো না। আমি তো চুপ করেই ছিলাম আপু, কিন্তু তোমার মা আর জেঠিমা তো চুপ থাকতে দিচ্ছে না। ননস্টপ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। এক পা কবরে চলে গেছে, তারপরও বুড়িদের তেজ কমছে না। এই মেয়ে, মুখ সাম। আর কিছু বলতে পারলো না আমার শাশুড়ি আম্মা। তার আগেই মুখে একটা আস্ত ডিম দিয়ে দিয়েছে। ডিমটা মুখে নিয়ে উনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি মুস্কি হেসে ওনার কয়টা পিক তুলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার খাবারটা নিয়ে উপরে চলে এলাম। আর ওইদিকে শাশুড়ি আম্মা কি করছে নিশ্চয়ই জানেন। সাদিয়ার কাহিনী এতক্ষণ উপর থেকে সবই শরীফ দেখেছে আর মুস্কি মুস্কি হাসছে। সে কিছুটা নিশ্চিন্ত। এখন
সাদিয়াকে নিয়ে, যে সাদিয়া এখন আর আগের মতো দুর্বল নেই। কিন্তু সাদিয়াকে উপরে আসতে দেখে শরীফ দৌড়ে রুমে চলে গেল। আমি খাবার নিয়ে রুমে ঢুকে দেখি শরীফ ঘরে নেই। আশেপাশে তাকিয়ে দেখি ওয়াশরুমের দরজা বন্ধ। তাই কিছু না বলে খাবারটা বেডে রেখে তার পাশে আমি পা ঝুলিয়ে বসে পড়লাম। উদ্দেশ্য হলো শরীফ আসলে একসাথে খাবো। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে শরীফ আসলো। আমি সেটা দেখে মুচকি হাসলাম। শরীফ আমাকে দেখেও না দেখার ভান করে বারান্দায় চলে যাচ্ছিল। আমি দৌড়ে শরীফের টি শার্টের কলার পিছন থেকে ধরে টানছি। সেটা দেখে শরীফ রেগে বলে উঠলো, হোয়াট ইজ দিস? কি করছো এসব? ছাড়ো আমাকে। ভাবটা কম লাও আর বসো, খাবো আমি। আমি খাবো না, ছাড়ো আমাকে। আমি শরীফকে এবার বিছানায় বসিয়ে তার সামনে দাঁড়িয়ে বললাম, জানি আপনি যে খাইতেন না, আর আমি তো আপনারে কইও নাই যে খান, কিংবা আপনি না খেলে আমি খাবো না। আমার কথায় শরীফ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমি সেটা দেখে শরীফের আড়ালে মুচকি হাসলাম। তারপর শরীফের কোলে বসে পড়লাম আর খাবারের প্লেটটা শরীফের হাতে দিয়ে বললাম, খাইয়ে দাও আমাকে। আমার কাজে আর কথায় শরীফ খুব অবাক হয়েছে, সেটা ওর ফেস দেখে বোঝা যাচ্ছে। শরীফ অবাক হয়ে বলে উঠল, মানে কি? মানে হলো তুমি আমাকে খাইয়ে দিবা। নিজের হাতে খাইতে আসামি লাগতেছে। নামো আমার কোল থেকে। আর আমাকে কি তোমার নিজের মাইনে করা চাকর মনে হচ্ছে যে যা বলবে তাই করব? জি নট। তোমাকে আমার মাইনে করা চাকর ভাবতে বই গেছে। তুমি তো আমার কাগজে কলমে সই করা পার্মানেন্টলি হাব্বি। কথাটা বলে শরীফের গালে টুক করে একটা চুমু দিয়ে দিলাম। শরীফ সেটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এসব অবাক হওয়ার হলে আমাকে খাইয়ে দিয়ে অবাক হইও, তখন বাধা দেব না। এখন চুপচাপ আমাকে খাইয়ে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এই মেয়েটা কি শুরু করলো আল্লাহ? এমন করলে তো আমি ওর উপর একদম রাগ করে থাকার অভিনয় করতে পারবো না। কিন্তু আমার তো এখন নরম হলে চলবে না। আমার এখন যতটা সম্ভব সাদিয়ার সাথে খারাপ আচরণ করতে হবে, যাতে এখান থেকে চলে যায়, নয়তো সাদিয়ার বিপদ। শরীফ মনে মনে বলল কথাটা। শরীফ মনে মনে এসব বলে সাদিয়াকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে শক্ত গলায় বলে উঠল, কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা বলবে আমি তাই করব? যদি এমনটা ভেবেই থাকো তবে ভুল ভাবছো। এবারে থেকে পালিয়ে গিয়ে এখন আবার ফিরে এসে নাটক করছো। আমি ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে ভেবে করে কেঁদে দিলাম। কারণ এই কান্নাই আমার হাতিয়ার শরীফকে দিয়ে কাজটা করানোর ভেবেই কান্নার আওয়াজটা বাড়িয়ে দিলাম। আমার কান্না দেখে শরীফ হকচকিয়ে গিয়ে আমার কাছে ছুটে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কোথায় লেগেছে তোমার? বলো আমাকে, দেখি কোথায় ব্যথা পেয়েছো। হাঁটুতে ব্যথা পেয়েছে বলে ভেবে করে কেঁদে দিলাম। আমার কথা শুনে শরীফ আবারও বলে উঠল, তুমি একটু বসো, আমি আসছি, এক্ষুনি ব্যথা সেরে যাবে। না, তুমি যাবে না। আর ব্যথা কমানোর জন্য কোথাও যেতে হবে না। আমাকে তুমি খাইয়ে দিলে ব্যথা কমে যাবে। আমার কথা শুনে শরীফ চোখ কটমট করে তাকালো। আমি ইনোসেন্ট ফেস করে শরীফের দিকে তাকালাম। তারপর আমাকে কিছু না বলে শরীফ আমাকে কোলে করে বিছানায় বসিয়ে দিল। আমি শুধু ভাবার চেষ্টা করছি কি করতে চাইছে। তারপর হঠাৎ ইয়া বড় একটা ভাতের ডালা মুখে পুরে দিল। সব রাগ এই ভাত আমার মুখে দিয়ে শোধ করলো বজ্জাতটা। অনেক কষ্টে ভাতের ডালাটা শেষ করলাম। তারপর যেই না মুখে পানি দিব, তখন শরীফ আমার মুখ চেপে ধরে আবারও বড় ভাতের ডালা মুখে দিয়ে দিল। আমার এবার সত্যি কান্না করার মতো অবস্থা হয়েছে। শরীফ আমার ফোন হাতে নিয়ে রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আপেল চিবুচ্ছি। আমাকে কিছু বলতে না দেখে শরীফ ফোনটা আছাড় মেরে দুই টুকরো করে ফেলল। আমি চমকে শরীফের দিকে তাকাই আর অস্থির হয়ে বলে উঠি, হায় হায়, আমার কলিজাটা ভেঙে দুই টুকরা হয়ে গেল গো। এখন আমি কেমনে বাঁচুম গো? ও খোদা গো, আমার এত বড় সর্বনাশ কেন করলা গো? বলেই নেকা কান্না জুড়ে দিলাম। আমাকে এভাবে কাঁদতে দেখে শরীফ তার রাগ ভুলে আমার কাছে এসে বলে উঠল, কলিজা ভেঙে গেছে মানে? কি
কি বলছো এসব তুমি? তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর বাঁচবে না মানে কেমন কথা এটা? তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো, আর নয়তো চলো এখনই ডাক্তার দেখাবো তোমাকে। কথাটা বলে শরীফ আমার হাতটা ধরে টান দিলে আমি হাত ছাড়িয়ে চোখের পানি মুছে ফ্লোর থেকে ফোনটা তুলে শরীফকে যাওয়ার জন্য ইশারা করলাম। শরীফ আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপরে সন্দেহ নিয়ে বলে উঠল, তুমি হসপিটালে যাবে, কিন্তু এই ভাঙা ফোনটা সাথে কেন নিলে? তুমি কোনোভাবে আমাকে বোকা বানাওনি তো? আজীব তো, বোকা কেন বানাবো? আর ফোনটা সাথে না নিলে ডাক্তার দেখাবো কি করে? ফোনের সাথে তোমার ডাক্তার দেখানোর কি সম্পর্ক? ফোনকেই তো ডাক্তার দেখাবো। মানে? মানেটা তো খুব সহজ, আমার কলিজাটা ভেঙে গেছে আর তুমিই তো বললা ডাক্তার দেখাবে, তাই তো ফোনটা নিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ফোনটা না নিলে ডাক্তার দেখাবো কাকে? সাদিয়া! আমি শরীফের ধমকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। তখন আবার শরীফ রেগে বলে উঠল, ফোনকে কলিজা বলে আমাকে বোকা বানালো? দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। 2 দিন ধরে খালি দেখছি তোমাকে, কিছু বলছি না বলে ফাজলামির সীমা দিন দিন বেড়েই চলেছে। 1 মিনিট ব্রেক মারো, নয়তো অ্যাক্সিডেন্ট করবে। আর আমার কথা শোনো, কান নাক চোখ সব খুলে, নয়তো আবারও ব্লাস্ট হবে আগে। আমি কোনো ফাজলামি করতেছি না। ফোন আমার কলিজা, তাই কলিজা বলেছি, কারণ নিজে পড়ে গেলে ততটা কষ্ট লাগে না যতটা না আমার ফোন পড়ে গেলে কষ্ট লাগে। একদম কলিজায় গিয়ে লাগে। আর সেখানে তো তুমি আমার ফোনটা 2 টুকরা করে ফেললে। আমার কলিজা তো ভেঙেই গেছে। এখন যদি তুমি সেটা না বোঝো তবে তো তুমি বোকাই। শুধু বোকা না, তার সাথে ডাবল বোকা হবে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বললাম। তারপর শরীফের দিকে তাকিয়ে দেখি বেটা আরো চেপছে। শরীফ এবার আর কিছু না বলে আমাকে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে এলো, আর এনেই ছাদের একদম কিনারায় নিয়ে দাঁড় করালো। এমন ভাবে দাঁড় করালো যে শরীফ আমার হাতটা ছেড়ে দিলে পড়ে যাব। আমি শরীফের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলাম। সেটা দেখে শরীফ রেগে বলে উঠল, ছাড়ো আমাকে, একদম ধরবে না। এখনই তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলবো। ফাজলামি করো আমার সাথে? হ্যাঁ? আল্লাহ গো আল্লাহ, কি কও এসব? আমাকে মেরে ফেললে তো তুমি বিধবা হয়ে যাবে। প্লিজ, তোমার এত বড় ক্ষতি করো না। তোমার সাথে সাথে তো তোমার হবু পোলাপানা এতিম হয়ে যাইব। আমি আর ফাজলামো করব না, এবারের মতো ছেড়ে দাও। এই মেয়া এত কথা কেমনে শিখলো খোদা? আমাকে পাগল করে ছাড়বে একদম, ফেলে তো দিব না, কিন্তু রাগ না হলে, ভয় না দেখালে কাজের কাজ কিছু হবে না। আর এই মাইয়াও চুপ করবে না, আমার কানে 13টা বাজায় ছাড়বো। মনে মনে শরীফ বলল, ছাড়বো, তবে একটা শর্ত আছে। রাজি থাকলে বলো, নয়তো ধাক্কা দিয়ে সত্যি সত্যি ফেলে দিব। আল্লাহ, না না, এমন করো না। আমি রাজি, সব শর্তে রাজি, কিন্তু তার আগে আমাকে এখান থেকে উঠাও প্লিজ। এখন আমি যা জানতে চাইবো সবটা বলবা, কোনো ফাজলামো না করে। আর যা বলবো সব মেনে নিবা, ঠিক আছে? আগে তো এখান থেকে উঠি, তারপর তোরে কেমনে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে। মনে মনে কথাটা বলে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে উত্তর দিলাম, সব মানবো। শরীফ আমাকে আর কিছু না বলে সরে এসে আমাকে ছাদের মাঝখানে নিয়ে এলো। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখন শরীফ তার হাত গুজে বলে উঠল, ছেলেটাকে যার সাথে ফোনে কথা বলছিলে তখন? ওটা তো আমার ফ্রেন্ড। ছেলের সাথে কিসের বন্ধুত্ব? আর বন্ধুকে মিস ইউ বলার কি মানে? আরে, ছেলে মেয়ের সমান অধিকার কথাটা কি জানো না তুমি? ছেলে মেয়ে সবাই বন্ধু হতে পারে, এটাও তো একটা অধিকার, তাই না? আর বন্ধুত্ব করতে পারবো, বন্ধুকে মিস করলে মিস ইউ বলতে পারবো না নাকি? মজা করতে গিয়ে কি থেকে কি বলতেছি নিজেও জানি না। শুধু জানি এই রাক্ষসটার হাত থেকে বাঁচতে হবে। না, পারবে না। আজ থেকে ছেলেদের সাথে কথা বলা যাবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না আজ থেকে। বললেই হলো, থাকবে না? থাকবে ছেলে বন্ধু, একটা কেন, 1000টা থাকবে। তাতে তোমার কি? তোমার কি জ্বলে, হিংসা লাগে নাকি গো? চুপ,
একদম চুপ। আর একটা কথা বলবা তো খুব খারাপ হয়ে যাবে। যেটা বলেছি সেটা করবা, খালি বেশি কথা। তুই চুপ কর শালা খাটাস, খবিস, হিটলার কোথাকার। তুই অন্য মেয়েকে বিয়ে করতে পারবি, তোর মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকতে পারবে, আর আমার ছেলে ফ্রেন্ড বানাতে পারবো না? তোর কথা শুনতে আমার বই গেছে। শরীফ আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে। শরীফ ভাবতেই পারেনি আমি এভাবে বলবো। আমি উত্তেজিত হয়ে এতগুলো কথা বলে এখন ভাবছি কি বলে ফেললাম এসব। তাই চুপচাপ কিছু না বলে কেটে পড়লাম। আজ হাওয়া গরম, আজ আর সামনে যাওয়া যাবে না। তাই আমি টাটা বাই বাই হয়ে যাই। কিন্তু ফোনটা ভেঙে ফেলছে সেটা ভেবে ভিতরটা কেঁপে উঠল গো। তখন কোন দুঃখে যে বজ্জাতটাকে শুনিয়ে শুনিয়ে আলামিনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে গেলাম, যার ফল আমার ফোন এখন নিশ্চিন্তে গুনি। আমি এখন ফোন মিস করি। সাদিয়ার বাবা তার ভাই আশরাফুলের কাছে ফোন দেয়। সেটা দেখে আশরাফুল ইসলাম কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে ফোনটা তোলে আর বলে ওঠে, কেমন আছো ভাইয়া? ভাইয়ের খবর রাখিস তুই? ভাতিজিকে পেয়ে তো ভাইকে ভুলেই গেছিস। আমার মেয়েটা হয়েছে তেমন, চাচ্চুকে পেয়ে মা বাবা ভাইদেরকেও ভুলে গেছে। ভাইয়া জি কি বলো, ভুলবো কেন? একটু বিজি ছিলাম তাই খবর নিতে পারিনি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, এখন আমার মেয়েটাকে একটু দে তো আরাফাত। ফরহাদ কথা বলবে। আসলে ভাইয়া সাদিয়া তো একটু বাইরে গেছে, ও আসলে কথা বলিয়ে দিবনে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তবে। আচ্ছা ভাইয়া। ফোনটা রেখে আশরাফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বিড়বিড় করে বলে ওঠে, কতদিন যে এভাবে মিথ্যা বলে চলতে হবে, কবে এইসব লুকোচুরি শেষ হবে? কথাটা বলেই তিনি সাদিয়ার নম্বরে কল দেয়। সাদিয়া ফোন ধরছে না, তাই একটা মেসেজ করে দেয় যাতে সাদিয়া ফোন হাতে পেলে ওনাকে কল ব্যাক করে। বসন্ত প্রায় শেষের দিকে। এই বসন্তকালে সকল গাছ নতুন সাজে সজ্জিত হয়। এই বসন্তটা খুব পছন্দের আমার। এমনই এক বসন্তের বিকালে শরীফের সাথে আমার দেখা হয়েছিল। কতই না সুন্দর ছিল সেদিনটা। হয়তো আজকের বিকালটাও সেদিনের মতো সুন্দর হতো, কিন্তু কিছু বিষাদময় স্মৃতির জন্য সেটা সম্ভব হচ্ছে না। আশেপাশে কিছু মানুষরূপী নিকৃষ্ট মানুষের জন্য আজকের দিনটা একটু বেশি বিষাদময় লাগছে। ব্যালকনিতে বসে এসবই ভাবছি। কখন আমার পাশে সজীব ভাই আর ভাবি এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। আমাকে এভাবে ভাবতে দেখে ভাবি বলে উঠলো, কি গো এত মন দিয়ে কি ভাবছো? ভাবির কথা আমার ধ্যান ভাঙে। আমি তাকিয়ে দেখি ভাইয়া আর স্বর্ণাকে কোলে নিয়ে ভাবি দাঁড়িয়ে আছে। আমি বসা থেকে উঠে স্বর্ণাকে নিজের কোলে নিয়ে একটা চুমু দিয়ে ভাবিকে বলে উঠলাম, কার কথা আর ভাববো বলো? তোমার এই খবিশ হিটলার দেওয়ারের কথাই ভাবছি। আমার কথা শুনে ভাবি হেসে ফেললো, কিন্তু সজীব ভাইয়ার মুখে এখনো কোনো হাসি নেই। আমি সেটা দেখে বড় ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আপনার কি মন খারাপ? না বোন, আমার মন খারাপ না, তোমাকে কিছু জানানোর ছিল তাই আসা। জি ভাইয়া বলুন না, কি বলতে চান? তুমি প্লিজ কথাগুলো মন মস্তিষ্ক দুটো দিয়েই বিবেচনা করো। হুট করে কোনো সিদ্ধান্ত নিও না তুমি। ভাইয়া আপনি এভাবে কেন বলছেন? খারাপ কিছু কি হয়েছে? তুমি কথাটা শুনলেই বুঝতে পারবে, কারণ তোমাকে সবটা জানালেই তোমার সামনে এগোতে আরো সুবিধা হবে। ভাইয়া প্লিজ কথাটা বলুন। আপনারা যেভাবে বলছেন তাতে আমার জানার আগ্রহটা বেড়েই চলেছে। প্লিজ বলুন কি হয়েছে? এভাবে না বলে সবটা খুলে বলুন আমাকে। তোমার কি মনে প্রশ্ন জাগে না সেদিনের কথা, যেদিন রাতে শরীফের বিয়ে ছিল, আর সেই রাতে তোমার সাথে কি হয়েছে, আর তুমি হসপিটালে কিভাবে পৌঁছালে? সজীব ভাইয়ার কথা শুনে কিছুক্ষণের জন্য নিজেকে বোকাদের তালিকায় ফেলতে ইচ্ছে করলো। এই কথাটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। সেদিন শরীফ আমার রুমে এসেছিল, তারপর কি হয়েছিল, আর আমি হসপিটালে কিভাবে পৌঁছালাম, আর মা বাবাও কিভাবে খবর পেল আমি হসপিটালে। তবে কি সেদিন শরীফই সবটা করেছে? এত বড় একটা কথা কিভাবে আমার মনে হয়নি। আমাকে গভীর চিন্তায় মত্ত দেখে সজীব ভাইয়া আবারও বলে উঠলো, নিজেকে এত প্রেসার দিও না। আমি বলছি তোমাকে সেদিন কি হয়েছিল,
আর কিভাবে তুমি হসপিটালে পৌঁছালে? সজীব ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার দিকে ভ্রু কুঁচকে জানতে চাইলে ভাইয়া বলে ওঠে, সেদিন রাতে শরীফ তোমাকে সবার আড়ালে সরিয়ে ফেলেছিল এ বাড়ি থেকে, আর হসপিটালে ভর্তি করিয়ে তোমার মাকে খবর শরীফই দিয়েছিল। ভাইয়ার কথা শুনে আমি একটু অবাক হইনি, কারণ ঘটনাটা এমনই যে এমনটা ঘটতে পারে তা একটু খুঁটিয়ে ভাবলে বোঝা যাবে। তাই আমি হালকা হেসে বললাম, এই কথা আমি ভাবলাম কি নাকি। সাদিয়া, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো আসল কথাটাই শোনোনি তুমি। আসল কথা মানে? আসল কথা এটাই হলো যে তোমার মা শরীফকে সাহায্য করেছে তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠাতে। ভাইয়ার কথায় 420 ভোল্টের শক খেলাম। মা সাহায্য করেছে মানে কি? মা সাহায্য করেছে মানে কি বলছেন এসব? মা বাবার সাথে তো তখন আমারই কোনো যোগাযোগ ছিল না, তবে শরীফ কিভাবে কি করলো? যোগাযোগ ছিল না বলে যে যোগাযোগ করা যাবে না সেটা কিন্তু নয়। সেদিন আমি তোমাকে আর হৃদয়কে বাড়িতে নামিয়ে দিয়ে তোমার ভাবিকে হসপিটাল থেকে আনতে গিয়েছিলাম। সেদিনই আমি সবটা জানতে পারি, কারণ সেখানে আমার এক বন্ধু ডাক্তার, ওর কাছে আমি এসব জানতে পারি। আমি আর কিছু জানি না। এখন সমস্ত সত্যিটা বের করার দায়িত্ব তোমার। যাই করো একটু ভেবে চিন্তা করে করো। ভাইয়ার কথায় মাথার মধ্যে সব গন্ডগোল লেগে যাচ্ছে। এত রহস্য রাখছে না, ইচ্ছে করতেছে লেখিকাকে পিটাইতে। ঘরের মধ্যে পায়চারি করে চলেছে অনবরত, মাথা কাজ করছে না একদমই। কিভাবে আমি সমস্ত রহস্য ভেদ করব? এসব ভাবছি তখন চোখ পড়ে পানির বোতলের দিকে। সেটা দেখে মাথায় শয়তানি বুদ্ধিরা ভর করে। আমি একটা শয়তানি হাসি দিয়ে নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেলাম। শরীফ অফিস থেকে ফিরে এসে রুমে গিয়ে দেখে ঘরে সাদিয়া নেই। সেটা দেখে শরীফ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই মেয়েটা এখন আশেপাশে থাকা মানে পুরা কালবৈশাখী ঝড় তুলে ছাড়বে। কিন্তু শরীফকে ভুল প্রমাণিত করে সাদিয়া হুট করে শরীফের সামনে চলে আসে। শরীফ ছিটকে কিছুটা দূরে চলে যায়, আর সাদিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। শরীফ নিজেকে সামলে সাদিয়ার দিকে তাকায়। অনেকদিন পর সাদিয়াকে এভাবে হাসতে দেখলো। বুকের ভিতর যেন প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। সাদিয়া হাসতে হাসতেই বলে ওঠে, কি ভেবেছেন জনাব, আমি ঘরে নেই আর আপনাকে জ্বালানোর মতো মেয়েটা নেই, তাই না? এত সহজে ছাড়ছি না আপনাকে। বলেই আবার খিলখিলিয়ে হেসে ওঠে সাদিয়া। শরীফ এবার রেগে বলে উঠলো, আবারও ফাজলামি করছো আমার সাথে? কাল থেকে অফিসে থাকবো আর বাড়িতে ফিরবো না। বাড়িতে ফিরলে শুরু হয়ে যায় ভাঙা টেপ রেকর্ডার। সে তুমি যাই বলো, আমার কোনো সমস্যা নেই। তোমাকে জ্বালানোর জন্য অফিসে পৌঁছাতে আমার 2 মিনিট লাগবে না। এখন নাও তো এই শরবতটা খেয়ে ফেলো, তবে আজ রাতে আর তোমাকে জ্বালাবো না। শরীফ সন্দেহ করে তাকায় সাদিয়ার দিকে, কিন্তু পরক্ষণে শরীফ কিছু একটা ভেবে সাদিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে সাদিয়াকে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সাদিয়া রাগে ফুঁসছে। ধন্যবাদ এত সুন্দর অফার দেওয়ার জন্য। আজ সারা রাত নিশ্চিন্তে ঘুমাবো। আর শরবতে যে গন্ডগোল করেছো সেটা বুঝতে আর বাকি নেই আমার। সাদিয়া শরীফের কথা শুনে পুরো অবাক। বেটাই বুঝলো কেমনে? ধ্যাত, একটা কাজও ঠিকঠাক করতে পারি না। এখন এই বজ্জাত বেটার পেট থেকে কথা কিভাবে বের করব? আর আমি রাতে থাকবো কোথায়? ভাল লাগে না। বাবার সামনে অপরাধীর মতো বসে আছে। বাবা সবটা জেনে গেছে যে আমি এখানে এসেছি। পাশে আমার শ্বশুর বাড়ির সবাই বসে আছে, শরীফও আছে, কিন্তু তার কোনো ভাবান্তর নেই। তুমি কি এত কিছুর পর এখানে থাকতে চাও, নাকি আমার সাথে বাড়িতে ফিরবে? ফিরবো, চিরদিনের মতো এ বাড়ি থেকে চলে যাব, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর চাই। শরীফের দিকে তাকিয়ে কথাটা বললাম। আমি আবারও বলে উঠলাম, একটা সম্পর্কে কি বাচ্চা হওয়াটা খুবই জরুরি? ভালোবাসার কি সেখানে কোনো মূল্যই নেই? 3 বছর প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম আমরা। আমার পরিবার পরিজন সব ছেড়ে তোমাকে আপন করে নিয়েছিলাম। আর তুমি
তুমি শুধু একটা বাচ্চার জন্য আমাকে এ বাড়ি থেকে সরিয়ে দিলে। শরীফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার পাশেই শয়তানি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। হঠাৎ আমার শ্বশুর মশাই বলে উঠলেন, শরীফ যে তোমাকে বৃহত্তর কোনো স্বার্থে এ বাড়ি থেকে সরিয়েছে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আর আমার মতে বাচ্চা না হওয়াটা কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি নয়, ভালোবাসাই একটা সম্পর্কের মূল ভিটা। যদি ভালোবাসার কোনো দাম না থাকতো তবে পৃথিবীতে এত সংসার ভেঙে যেত না বাচ্চা থাকা সত্ত্বেও। তুমি চুপ করো তো, এত জ্ঞান দিতে কে বলেছে তোমাকে? অপয়াটা বাড়ি থেকে চলে যাচ্ছে, এতেই শকর আলহামদুলিল্লাহ। শরীফের মা বলল, মা সাদিয়াকে একদম অপয়া বলবে না, সাদিয়া অপয়া নয়, আর সাদিয়া এ বাড়ি থেকে কোথাও যাবে না। অপয়াকে অপয়া বলবো না তো কি বলবো? এই মেয়ে এই সংসারে আসার পর থেকে একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। আমার ছেলেটা বাবার সুখ পাবে না, তো এমন মেয়েকে কেন আমি আমার বাড়িতে রাখবো? মা একদম চুপ করো। এতক্ষণ তুমি অনেক কথা বলেছো, কিন্তু আর মানতে পারছি না। অপয়া যদি কেউ হয়ে থাকে তবে সেটা তুমি। শরীফের কথা শুনে সবাই অবাক। মাকে কেউ এভাবে বলে? শরীফের মার চোখে পানি টলমল করছে, কিন্তু শরীফ সেসবে পাত্তা না দিয়ে বলে উঠল, এতক্ষণ ভেবেছি চুপ করে থাকবো, আমি মুখ খুললে আমার মায়ের ক্ষতি। কিন্তু তুমি তো মা না, একটা রাক্ষসী যে নিজের ছেলের বাবা হওয়ার সুখ কেড়ে নিয়েছো। একটা মা হয়ে আরেকটা মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছো। তুমি এসব কি বলছো? আমার মা হওয়ার ক্ষমতা তোমার মা কেড়ে নিয়েছে মানে কি? হ্যাঁ হ্যাঁ, তোমার মা হওয়ার ক্ষমতা আমার মা নষ্ট করে দিয়েছে, আর তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছে। আমি সবটা জানতে পারি। যখন আমার মা আর চাচি মিলে তোমাকে ওই বন্ধ করে বন্দি করে রেখেছিল, তখন তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল তারা। আমি ওদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সবটা শুনতে পাই যে আমার মা আর চাচি মিলে তোমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। তাই সেদিন রাতে তোমাকে আমি এ বাড়ি থেকে সরিয়ে ফেলি, তোমার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে, আর তোমাকে হসপিটালে রেখে আসি। তোমার মাকে সবটা জানাই, যাতে উনি তোমাকে নিজের কাছে রাখতে পারে, কারণ তুমি তোমার বাবার বাড়িতেই সেফ থাকবে। এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি হসপিটালে না রেখে তোমাকে তোমার বাড়িতেই তো পৌঁছে দিতে পারতাম, কিন্তু সেটা কেন করিনি? তার পেছনের কারণ হলো তোমার বাবা। কারণ তোমার বাবা আমার সাথে তোমাকে দেখে ফেললে কখনো মেনে নিত না, আর তোমাকে সেফলি রাখতে পারতাম না। তাই আমি তোমার মার সাথে যোগাযোগ করে তোমাকে হসপিটালে রেখে আসি, আর তোমার সমস্ত খবর তোমার মার থেকে নিতাম আমি। শরীফ কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসছিল, কিন্তু তারপরও শরীফ নিজেকে শক্ত রেখে কথাগুলো এক নাগারে বলে থামে। সবার চোখে রাগ প্লাস পানি, কারণ কোনো মা যে এতটা নিষ্ঠুর কাজ করতে পারে জানা ছিল না। শরীফ আবারও বলে ওঠে, আমার মা আমার ভালো না চাইতেই পারে, কিন্তু আমি আমার মাকে ভালোবাসি, তাই মাকে কিছু বলবো না আমি। আমার ভালোবাসাকে মা মেনে নিতে পারেনি, তাই আমি আমার ভালোবাসার মানুষটার হাত ধরে আজ 1 বছর পর আবারও চলে যাব। মায়ের মুখের দিকে তাকিয়ে এতদিন কিছু বলতে পারিনি, কিন্তু আজ আর পারছি না। চল আমার সাথে। কথাটা বলে শরীফ আর কাউকে কিছু বলতে না দিয়ে আমার হাত ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে। সেদিন কেউ আমাদের থামাতে পারেনি। 6 মাস পর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আমি, দৃষ্টি আমার বাইরে খেলা করা কয়েকজন বাচ্চার উপরে। তখন শরীফ আমার কাঁধে হাত দিয়ে বলে উঠল, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কি ভুল কোনো সিদ্ধান্ত? একদমই নয়, এটাই সঠিক সিদ্ধান্ত। আমি মা হতে পারবো না, আর তুমিও বাবা হতে পারবে না। আর এখানের বাচ্চাগুলোরও কোনো বাবা মা নেই। এখান থেকে যদি একটা বাচ্চাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে। আমার কথা শুনে শরীফ আমাকে তার বুকে আগলে ধরে। সেদিন আমরা বেরিয়ে আসার পর আর কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। শরীফকেও ক্ষমা করে দিয়েছি আমি, কারণ শরীফ যা করেছে সেটা তো ভুল কিছু করেনি। যা করেছে সবটা আমার ভালোর জন্যই করেছে।
আর আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা বাচ্চা দত্তক নিব। আমার সংসারটা সোনার সংসারে পরিণত করব নতুন করে। আমার মা হওয়ার ক্ষমতা হয়তো নষ্ট করা হয়েছে, কিন্তু এমন হাজারো মেয়ে আছে যারা মা হতে পারে না বলে তাদের সোনার সংসার ভেঙে যায়। তারা তখন কিছু করতে পারে না, কারণ তারা তাদের স্বামীকে সন্তান সুখ দিতে পারবে না বলে নিজেকে সরিয়ে ফেলে চুপচাপ। এই একই সমস্যা যখন কোনো পুরুষের হয় তখন এমন কিছুই হয় না। তখন মেয়েদের নানাভাবে বোঝানো হয় তারা যাতে মানিয়ে নেয়। তেমনটা কি ছেলেরা মানিয়ে নিতে পারে না? একটা মেয়ে যখন মা হতে পারবে না জেনে ডিপ্রেশনে ভোগে, তখন কি তার স্বামীর কর্তব্য নয় তার পাশে থেকে তাকে সুস্থ করে তোলা? নাকি তার দায়িত্ব পিতৃসুখ পাওয়ার জন্য আরেকটা বিয়ে করা? বাচ্চা তো আল্লাহর দান জিনিস, আল্লাহ না চাইলে তো কিছু করার নেই। কিন্তু এই একই যুক্তি মেয়েদের ক্ষেত্রে কতবার খাটে যতটা ছেলেদের ক্ষেত্রে খাটে। মেয়েরা সমস্যা থাকলে আরেকটা বিয়ে করো, সেই মেয়ে তোমাকে বাচ্চা দিবে। বিয়ে হয় কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্যই, যে বাচ্চা না হলে বিয়েটা ভেঙে যাবে? মেয়েরা কি কোনো বাজারে বিক্রি করা আলু, পেঁয়াজ, পটল, যতক্ষণ এসব ভালো থাকবে ততক্ষণ দাম থাকবে, আর নষ্ট হলে ফেলে দিবে? তেমন কি বাচ্চা হলে মেয়েটার দাম থাকবে, আর বাচ্চা জন্ম দিতে না পারলে নষ্ট জিনিস যেমন ফেলে দেওয়া হয় তেমন ফেলে দিবে? অহরহ দেখতে পাচ্ছি মেয়ের মা হওয়ার ক্ষমতা না থাকলে ডিভোর্স, আর ছেলের বাবা হওয়ার ক্ষমতা না থাকলে নানা রকম যুক্তি দেওয়া হয়। সম্পর্কে বাচ্চা না হওয়াটা কোনো সমস্যা না, যদি সে সম্পর্কে ভালোবাসার জায়গাটা খাঁটি আর শক্তপোক্ত হয়। বাচ্চা হওয়াটাই যদি সম্পর্ক মজবুত করার চাবিকাঠি হতো, তবে এত সংসার ভাঙতো না বাচ্চা থাকার পরও। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।